বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের অনুসরণী 1 এর 9 নম্বর সমাধান নিয়ে আলোচনা করুন বন্ধুরা। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টেকনিক দেখানো হবে যে কিভাবে তুমি যে কোনো অমূলত সংখ্যাকে সহজে প্রমাণ করতে পারো। যে কোনো অমূলত সংখ্যা, এখানে যেমন দেখো √5 আছে, √7 আছে, √10 আছে। তুমি চাইলে √11, √13, √15, √17, √19, √23 এরকম, √29 যে কোনো সংখ্যা, অর্থাৎ এরকম যে কোনো সংখ্যাকে তুমি অমূলত সংখ্যায় কিভাবে প্রকাশ করবা তা আমরা একটা অঙ্কের মাধ্যমে দেখাবো বন্ধুরা। একটা শর্টকাট ট্রিক্স এটাকে বলা হয়। তো আশা করি তোমরা ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখবা, এবং তোমাদের প্রতি আমার অনুরোধ যে আমার চ্যানেলটা বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এরকম আরো গুরুত্বপূর্ণ টেকনিক পাওয়ার জন্য বা কৌশল শেখার জন্য। তো চলো বন্ধুরা, আমরা অঙ্ক শুরু করব। এখানে দেখো 9 নম্বর অঙ্কে আমাদের বলছে যে প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত। অর্থাৎ এখানে √5, √7, √10 তিনটা সংখ্যা দেওয়া আছে। এখন তোমাকে প্রমাণ করতে হবে যে এই তিনটা সংখ্যা কিভাবে অমূলত সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। তো তার আগে তোমাদের একটু বলি যে অমূলত সংখ্যা আসলে কি এবং মূলত সংখ্যা বলতে কি বোঝায়। মূলত সংখ্যা মূলত বন্ধুরা সকল ভগ্নাংশ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এই ধরনের সংখ্যাকে মূলত সংখ্যা বলা হয়। আর অমূলত সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবা না। অর্থাৎ আমি যদি তোমাকে একটু দেখাই, যে ধরো আমি এখানে ক্যালকুলেটরে গেলাম, দেখো আমি √3 দিলাম। দেখো এখানে অনেক বড় একটা নাম্বার আছে, তোমার কাছে মনে হইতে পারে যে এই নাম্বারটা বোধহয় এই পর্যন্ত শেষ। আসলে এই নাম্বারটা এই পর্যন্ত শেষ না, এই নাম্বারটা অনেক বড় একটা নাম্বার, এটা এইভাবে চলতেই আছে। এরপর ধরো √5, তোমার কাছে মনে হইতে পারে যে এই পর্যন্তই মনে হয় √5 এর অবস্থান। আসলে না, এই ধরনের সংখ্যাগুলাকে মূলত ইনফিনিটিভ সংখ্যা বলা হয়। অর্থাৎ এই সংখ্যাগুলো এইভাবে চলতেই থাকে, তাই এই ধরনের সংখ্যাগুলোকে মূলত অমূলত সংখ্যা বলা হয়। তোমাকে যদি বলা হয় যে তুমি সাপোজ মনে করো তোমার কাছে এরকম √3 একটা নাম্বার দিয়া বললো যে 1.7320, এরপরে বললো যে এরকম একটা নাম্বারে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করো। তুমি কি পারবা? এটা অবশ্যই পারবা না। কেন পারবা না? কারণ এই অঙ্কটায় দশমিকের পরে ঘরগুলো কোথায় যায় শেষ হয়েছে এটা আসলে নির্দিষ্ট করে দেওয়া নাই। তাই যখন দেখবা যে কোনো একটা দশমিক সংখ্যাকে তুমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছো না, তখনই মূলত ওই সংখ্যাটা অমূলত সংখ্যা হিসাবে বিবেচিত হবে। তো আমরা আজকে তাই দেখব যে এই সংখ্যাগুলা যে বা এই ধরনের সংখ্যাগুলা যদি আরো হয়, তাহলে আমরা কিভাবে এই সংখ্যাগুলোকে অমূলত সংখ্যা হিসাবে প্রমাণ করতে পারি সেটা আমরা দেখব। আমি আবারও বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা, এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মূল্যবান বক্তব্য বা মতামত জানাতে পারো। চলো তাহলে আমরা অঙ্ক শুরু করি। দেখো প্রথমে আমি এখানে প্রশ্নটা উঠে আনিছি। 9 নম্বর, প্রমাণ করো যে প্রতিটা সংখ্যা অমূলত। আমি সংখ্যাগুলো এখানে নিছি, √5, √7, √10। এখন আমি যদি প্রথমে আসি যে প্রমাণ করো যে √5 একটা অমূলত সংখ্যা,
একটা অমূলদ সংখ্যা তখনই প্রমাণিত হবে যখন আমি ওই সংখ্যাটাকে মূলদ সংখ্যা হিসাবে প্রমাণ করতে পারবো না। অর্থাৎ আমি যদি √5টাকে কোনো কারণে মূলদ সংখ্যা হিসাবে প্রমাণ করতে পারি, তখন কিন্তু √5টা আর অমূলদ সংখ্যা হবে না, তখন কিন্তু √5টা মূলদ সংখ্যা হয়ে যাবে। পক্ষান্তরে যদি আমি √5টারে অমূলদ সংখ্যা হিসাবে মূলদ সংখ্যা হিসাবে প্রমাণ করতে না পারি, তখনই কিন্তু এটা অমূলদ সংখ্যা হবে। আমি আবার বলছি যে ধরো আমাকে একটা নাম্বার দিল, যে ধরো √4 দিল, তাহলে √4 দিলে 2 হয়, আমি জানি এটা মূলদ সংখ্যা। কিন্তু আমাকে দিল √13, তখন কিন্তু এই মানটা শেষ হবে না, এভাবে 3.33 এরকম যাইতেই থাকবে বন্ধুরা। অর্থাৎ এই মানটা দশমিকের পরে কোথায় যায় শেষ হয়েছে এটা আমি নিজেও জানব না। তা এখন যখন আমাকে একটা সংখ্যা দিয়া বলবো যে এটা মূলদ না অমূলদ, বা এটা অমূলদ সংখ্যা প্রমাণ করো, তো প্রথমে আমাকে দেখতে হবে যে এটা অমূলদ সংখ্যা আমাকে যদি প্রমাণ করতে হয়, তাহলে আমি দেখি তো সংখ্যাটা মূলদ কিনা। যদি আমি সংখ্যাটাকে মূলদ হিসাবে প্রমাণ করতে পারি, তাহলে সংখ্যাটা অমূলদ হবে না। আর কোনো কারণে যদি আমি সংখ্যাটারে মূলদ হিসাবে প্রমাণ করতে না পারি, তখনই সংখ্যাটা অমূলদ হবে। আমি যেহেতু এখানে √5 একটা অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করুন, তাই আমি প্রথমে ধরে নিচ্ছি যে √5 হচ্ছে একটা মূলদ সংখ্যা। কারণ আমি প্রথমে বলছি যে যদি আমি √5টারে মূলদ সংখ্যা প্রমাণ করতে পারি, তাহলে এটা অমূলদ হবে না। আর যদি কোনো কারণে এটাকে মূলদ সংখ্যা হিসাবে প্রমাণ করতে না পারি, তখনই কিন্তু এটা অমূলদ সংখ্যা হবে। এই কারণে আমি এখানে ধরে নিচ্ছি যে ধরি √5 একটা মূলদ সংখ্যা। এখন একটা মূলদ সংখ্যা প্রমাণ করার জন্য আমাকে দুইটা সহমৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা নিতে হবে, দুইটা সহমৌলিক স্বাভাবিক সংখ্যা নিতে হবে। এই স্বাভাবিক সংখ্যা সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হিসাবে একটার মান নেওয়া হয়েছে p, আরটার মান নেওয়া হয়েছে কত, q > 1। অর্থাৎ এডুর উদ্দেশ্য হচ্ছে এডু এরকম, ধরো এখন তোমাদের কাছে প্রশ্ন আসতে পারে স্যার সহমৌলিক সংখ্যা কাকে বলে? হ্যাঁ, অবশ্যই তোমাদের জানা উচিত। চলো আমরা একটু সহমৌলিক সংখ্যা নিয়ে পড়াশোনা করি। সহমৌলিক সংখ্যা, ধরো আমি এখানে একটা সংখ্যা নিলাম 3, তাহলে তিনের গুণনীয়ক কত বন্ধুরা, 1 আর 3। আর একটা সংখ্যা নিলাম ধরো 4, তাহলে 4-এর গুণনীয়ক কত, 1 2 4। তাহলে দেখো তো এই যে 3 আর 4 এর ভিতরে সাধারণ গুণনীয়ক কিন্তু 1। যখন এরকম সংখ্যাগুলোর ভিতরে সাধারণ গুণনীয়ক 1 থাকবো, তখন এরা পরস্পর সহমৌলিক হবে। আর যদি কোনো কারণে ধরো এখানে আমি এরকম একটা সংখ্যা নিলাম ধরো 6, তখন 6-এর গুণনীয়ক হবে কত, দেখো 1 2 3 6। এখন দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, আবার দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে। তাহলে কি হলো, 1 ছাড়াও আরো একাধিক গুণনীয়ক বা সাধারণ গুণনীয়ক রয়েছে 4 আর 6-এর ভিতরে। তাই যখন 1 ব্যতীত আরো একাধিক সাধারণ গুণনীয়ক থাকবো কোনো সংখ্যা যুগলের ভিতর, তখন ওই সংখ্যাগুলা সহমৌলিক হয় না। আশা করি তোমরা সহমৌলিক সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তো এই কারণেই যেহেতু √5 একটা মূলদ সংখ্যা, তাহলে দুইটা পরস্পর সহমৌলিক সংখ্যা আমাদের নিতে হবে, যার একটার ভ্যালু হচ্ছে p, আর একটা হচ্ছে কত, q > 1। অর্থাৎ কিউর মান 1-এর থেকে বড় হইতে হবে। ধরো আমি সংখ্যা দুইটার এইভাবে প্রকাশ করলাম। এখন পির মান ধরো 4 আছে, পির মান 4 আছে, কিউর মান ধরো 1 আছে। তাহলে নিচে কোনো সংখ্যার নিচে যদি 1 থাকে, তাই এই 1-এর কোনো ভ্যালু আছে বন্ধুরা, নাই। এই কারণে বলা হয়েছে যে কিউর মান সবসময় কত, 1 থেকে বড় নিতে হবে। তো আশা করি তোমরা এই সহমৌলিক স্বাভাবিক সংখ্যা
পি এবং কিউ গ্রেটার দেন 1 কেন নেওয়া হয়েছে এটা বুঝতে পারছো। এখন দেখো, তাহলে আমরা যদি সংখ্যাটারে এখানে এইভাবে বসাই যে √5 ইকুয়াল টু পি ডিভাইডেড কিউ, এরপর যদি উভয় পক্ষে বর্গ করি, এখানে কিন্তু বর্গ করা হয়েছে বন্ধুরা, বর্গ করা হয়েছে। এখানে বর্গ করা হয়েছে। তাহলে বর্গ করছে, এই যে দেখো স্কোয়ার চিহ্ন দিয়ে বর্গ করছে। এখন এই স্কোয়ারে আর এই রুটে আমরা কাটতে পারি। স্কোয়ার রুটে যদি কাটাকাটি যায় তাহলে 5 থাকে। আর এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা পির উপরেও আছে, কিউর উপরেও আছে। তা আমি যদি এখানে পির উপরে স্কোয়ার দিই তাহলে পি স্কোয়ার দেবো, আর কিউর উপরে স্কোয়ার দিলে কিউ স্কোয়ার দেবো। এরপরে উভয় পক্ষের এখানে কিউ দ্বারা গুণ করা হয়েছে বন্ধুরা। এখানে কিউ দ্বারা গুণ করা হয়েছে। তাহলে 5 কিউ দিয়ে গুণ দিলে 5 কিউ হয়, আর পি স্কোয়ার ডিভাইডেড কিউ স্কোয়ার ইন্টু কত কিউ করছি। এখন দেখো এটা এরকম ছিল বন্ধুরা, একটু খেয়াল করো, এখানে ছিল তোমার সংখ্যাটা এরকম যে পি স্কোয়ার, এই কিউ স্কোয়ারের ভাঙ্গা দ্বারা দেখো তো কিউ ইন্টু কিউ দিয়া, আর এইখানে আমাদের একটা কিউ আছে। তাহলে আমি এই কিউর সাথে কিন্তু এ আর একটা কিউ বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমার কত আসে দেখো, পি স্কোয়ার ডিভাইডেড কিউ আসে। এখন এই কিউর মান তুমি যদি যে কোনো মান ধরো, কিউর মান তুমি যা দাও, তাহলে এই সংখ্যাটা, এই যে এই সংখ্যাটা 5 কিউ সংখ্যাটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। ধরো কিউর মান তুমি 1 দিলা, তাহলে 5 1 দাও, গুণ দিলে কত হবে, 5 হবে। কিউর মান ধরো তুমি 2 দিলা, তাহলে এখানে কত হবে, 5 2 10 হবে। তার মানে কিউর মান তুমি যাই বসাও না কেন, তখন এই 5 কিউর মানটা একটা পূর্ণ সংখ্যা হইতে আছে। কিন্তু এইখানে কিন্তু আর পূর্ণ সংখ্যা হবে না বন্ধুরা। এই ক্ষেত্রে সংখ্যাটা পূর্ণ সংখ্যা এই কারণে হবে না, দেখুন যে পি কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমরী, যার ভ্যালু কিউ গ্রেটার দেন 1। এবং পি কিউ 5 কিউ এবং পি স্কোয়ার ডিভাইডেড কিউ সমান হতে পারে না, যেহেতু এরা পরস্পর সহমরী। এই কারণে এই 5 কিউ আর হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড কিউ এই মানটা পরস্পর সমান হতে পারে না। তাহলে যদি সমান না হয় তাহলে আমরা এরকম কত, 5 কিউ, এই যে দেখো 5 কিউ ইজ নট পি স্কোয়ার ডিভাইডেড কিউ। আবার √5কে যেহেতু পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় না, তাহলে √5 ইজ নট পি ডিভাইডেড কিউ। যদি এইটারে প্রকাশ করা যাইতো তাহলে √5 কে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যেত। যেহেতু 5 কিউকে পি স্কোয়ার ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় না, এই কারণে এখানেও এটা প্রকাশ করা যাবে না। তাই আমরা বলতে পারি যে √5 একটা অমূলত সংখ্যা, প্রমাণিত। এখন তুমি তো এটা 5 দেওয়া করলা, এখন যদি তুমি 7 দেওয়া করো, তাহলে এই যে এখানে দেখো, এই যে তোমার যে 5 আছে, এই 5-এর জায়গায় তুমি 7 দিবা। যে প্রমাণ করো যে √7 একটা অমূলত সংখ্যা। তাহলে √7 একটা অমূলত সংখ্যা, তা আমাকে চেক করতে হবে যে √7টা কি আসলে মূলত। এর জন্য এই যে এখানে ধরে নিতে হবে যে √7 একটা মূলত সংখ্যা। এরপরে এই লেখাটাই কিন্তু থাকবে বন্ধুরা, এই যে এখানে যেই লেখাটা আছে যে তাহলে এমন দুইটা পরস্পর সহমর্মী স্বাভাবিক সংখ্যা যা পি কিউ গ্রেটার দেন 1। এখন এইখানে তোমার এই যে 5 আছে, এই 5-এর জায়গায় তোমাকে 7 লিখতে হবে, এবং এই জায়গাটা তখন পরিবর্তন হয়ে যাব, তখন হবে
√7 স্কয়ার, উভয় পক্ষের বর্গ করছো, স্কয়ার রুটে কাটতে এখানে কি থাকবো, শুধু 7 থাকবো, 7 থাকবো। এরপর উভয় পক্ষের কিউ দিয়ে গুণ দিছো, তাহলে এখানে কি হবে, 7 কিউ হবে। আশা করি বুঝতেছো তো বন্ধুরা। 7 কিউ, দেখো কোথাও কিন্তু কোনো কিছু লেখা লাগতেছে না, একই লেখা ভিতর তুমি এইরকম অসংখ্য সংখ্যাকে মূলদ অমূলদ সংখ্যা হিসাবে প্রমাণ করতে পারবা, সেম একই লেখা দিয়া। এরপরে দেখো এইখানে কত 5 আছে, তুমি এখানে 7 লিখে দাও। যেহেতু এই যে এখানেও তোমার সেম একইভাবে যেই জায়গায় তোমার 5 আছে ওই জায়গায় তুমি 7 লিখবা। এই যে এখানে তাহলে √7 কিউ ইজ নট 7 কিউ ইজ নট পি স্কয়ার ডিভাইডেড কিউ। সেম একইভাবে এখানেও 7 কিউ কে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় না, তাহলে √7 ইজ নট পি ডিভাইডেড কিউ। সুতরাং √7 একটা অমূলদ সংখ্যা, প্রমাণিত। এখন তোমাকে যদি এটা গেল, তাহলে আমাদের এইভাবে। এরপরে তোমাকে যদি বলা হয় √10 একটা অমূলদ সংখ্যা, তুমি কি করবা, এই যে এখানে 7 দিছিলা, এখানে বন্ধুরা 10 ইউজ করবা। এরপরে এই 7 এর জায়গায় 10 লিখবা। এইখানেও তোমাকে একই কাজ করতে হবে, 7 এর জায়গায় 10 লিখতে হবে। যেহেতু তুমি এখন প্রমাণ করতেছো যে 10 কি আসলে অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা কিনা এটা, তাহলে এখানে 10, এই অংশতে 10 লিখবা। এইভাবে তোমাকে 7 বলে, 8 বলে, 10 বলে, 11 বলে, 12 বলে, 13 বলে, যা বলে তুমি এইভাবে শুধু সংখ্যাটা পরিবর্তন করে বন্ধুরা এই কাজগুলা করতে পারো। তো তোমাদের কাছে মনে হইতে পারে যে আসলে এটা অনেক কঠিন একটা অঙ্ক, মূলত এটা মোটেও কঠিন অঙ্ক না। তোমরা এই টেকনিকটা অবলম্বন করিয়া যদি পরীক্ষার সময় তোমরা অ্যান্সার করতে পারো, তাহলে তোমরা ফুল মার্ক পাইবা, একদম নিশ্চিতভাবে যে তোমরা ফুল মার্ক পাইবা। আশা করি তোমরা আমার টিউটোরিয়ালগুলো বুঝতেছো। সামনের দিকে এরকম আরো অনেক টেকনিক তোমরা পাইবা বন্ধুরা। তো এই জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর কমেন্ট শেয়ার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আমার চ্যানেলটা। তাহলে দেখো আমরা কিন্তু একই লেখা, শুধু নাম্বারটা পরিবর্তন করে করে কাজটা শেষ করতেছি। তা আশা করি তোমরা আসলে বুঝতেছো বন্ধুরা। এরপর যদি তোমাকে বলা হয় যে √13, তাহলে তুমি সেম একই কাজ করবা, যেখানে যেখানে এইমাত্র 10 বসাইছি, 7 বসাইছি, 5 বসাইছি, ওই জায়গাগুলো শুধু পরিবর্তন করে দিবা। তো সুন্দর একটা টেকনিক এটা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।